হ্যালো, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে আসছি আইসল্যান্ডে। এখন আমি আসছি আইসল্যান্ডের রাজধানী রাইকিয়াভিকে। লাস্ট কিছুদিন আমার টানা অনেকগুলো ট্যুর ছিল, যার জন্য আমি ওদের যে মেন রাজধানী সেটা ভালো করে দেখতে পারিনি। প্রতিদিনই দেখা যায় বিকেল বা সন্ধ্যায় চলে আসি, 12 ঘন্টা 14 ঘন্টা যে ট্যুরগুলো থাকে সেই ট্যুরগুলো দিয়ে তারপরে আর এনার্জি থাকে না যে এরপরে আবার শহর ঘুরে দেখবো। তারপরে টুকটাক একটু দেখেছি, কিন্তু আজকে আমার ট্যুরটা আর্লি শেষ হয়ে গেছে আর আমার হাতে সময়ও আছে, তাই ভাবলাম আজকে শহরটা একটু ভালো করে ঘুরে দেখি। পৃথিবীর শেষ প্রান্তের একটি দেশ, যে দেশটা অনেক সুখী একটা দেশ, এবং এই দেশটা নিয়ে অনেক অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে, সবগুলি আস্তে আস্তে শেয়ার করব। আর এই দেশটাতে কেউ যখন ঘুমায় বা তার দরজা কেউ লক করে না, সবাই দরজা খোলা রেখে ঘুমায়। এই দেশটা হলো আটলান্টিকের মাঝে। আজ থেকে অনেক অনেক বছর আগে ভলকানিক এরাপশনের মাধ্যমে এইখানে একটা দ্বীপ তৈরি হয়, এবং সেখানে নরওয়ে থেকে যে ভাইকিংস ছিল তারা এখানে এসে বসতি স্থাপন করে। আইসল্যান্ডের ন্যাশনাল খাবার কি কেউ জানেন? আইসল্যান্ডের ন্যাশনাল খাবার হচ্ছে হাঙরের পচা মাংস। এটাই হলো ওদের ন্যাশনাল খাবার, এবং ওরা খুব শখ করে খায়। এবং আইসল্যান্ডিক মানুষের মধ্যে আরও একটা প্রবণতা আছে, এটা যেহেতু খুব ঠান্ডা প্রবণ একটা দেশ, এবং এই ঠান্ডার মধ্যে ওরা প্রচুর পরিমাণে আইসক্রিম খেতে পছন্দ করে। আরেকটা মজার ব্যাপার হলো, আইসল্যান্ডে মানুষের চাইতে ভেড়ার সংখ্যা বেশি। মানুষ এখানে 3,70,000 আর ভেড়ার সংখ্যা হলো এখানে ডাবল। এই জিনিসটা অ্যাকচুয়ালি তিমিবাসের যে ফিগার বডির স্ট্রাকচারে তৈরি করা হয়েছে, আর এটা একদম সাগরের পাড়ে ওরা করে রাখছে। এখানে যেহেতু একদম সাগরের পাড়ে, এখানে খুব রেগুলারলি তিমি দেখা যায়। মাঝে মাঝে সামারটা যখন আরও আসবে তখন অনেক তিমি এখান থেকেই দেখা যায়। এতক্ষণ তো গল্প করলাম যে এই দেশটা অনেক এক্সপেন্সিভ, তাহলে এই দেশের মানুষের ইনকাম কেমন? আমার আজকে যে ট্যুরটা ছিল সেখানে যে ট্যুর গাইড ছিল সে আমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলো যে এই দেশের মানুষ কেমন পরিমাণে ইনকাম করে। যেহেতু সব কিছু এক্সপেন্সিভ, তাদের মনে হয় 75% তারা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। এখানে নর্মালি ওরা প্রায় $5,000 ওরা ইনকাম করে মান্থলি। $5,000 হলো প্রায় এখন বাংলাদেশে 5 লাখ টাকার মতো। আর যদি কেউ মান্থলি 2 লাখ টাকা ইনকাম করে, মানে $2,000 ইনকাম করে, তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না এখানে। আর যদি 2,000-এর বেশি ইনকাম করে তাহলে তাকে 46% ট্যাক্স দিতে হবে। তার মানে 100 টাকা আর্ন করলে আপনার প্রায় 50% সরকারই নিয়ে যাবে। আর এছাড়া ওদের আরও অনেক সুযোগ সুবিধা আছে, যেমন আইসল্যান্ডিক মানুষ এখানে ফ্রিতে পড়াশোনা করতে পারে, ওদের স্কুল ফ্রি, তারপর ওদের চিকিৎসা যে ব্যবস্থা সেটা ফ্রি। সে এদিক থেকে কিন্তু অনেক ভালো। আর এবং এখানে কিন্তু খুব কম মানুষ। আমি যে অনেকক্ষণ ধরে কথা বলতেছি যে এই রাস্তাটা দিয়ে আমরা কয়টা মানুষ দেখছি, এমনও গেছে যে শহরের মাঝ দিয়ে হাঁটতেছি অনেকক্ষণ হয়ে গেছে কোনো মানুষ দেখতেছিলাম না। মানে মানুষ এত পরিমাণ কম। পুরো দেশটা হলো আমাদের বাংলাদেশের প্রায় 1/4 সেখানে মানুষ আছে 3,70,000, যার অর্ধেকেরও বেশি এই শহরে থাকে, কিন্তু তারপরেও মানুষ চোখে দেখা যায় না। আর এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং লাগছে, যেখানকার পুলিশ, এখানে যেহেতু অপরাধের প্রবণতা খুবই কম, এখানকার পুলিশ কিন্তু কোনো অস্ত্র ব্যবহার করে না। আর এখানে যে লোকাল বাসগুলো আছে সেগুলো যদি আপনি ইউজ করতে চান তাহলে সিঙ্গেল টিকিটের দাম 800 থেকে 900 টাকা পড়বে, কিন্তু ওরা কখনো টিকিটের চেক করে না। আপনি সোজা উঠবেন, উঠে বসে পড়বেন, আপনি যদি না কাটেন তাহলে ওরা কিছু বলবে না। তবে ওদের একটা বিশ্বাস থাকে যে আপনি টিকিট করে তারপরে উঠবেন। সো সবার সেটাই করা উচিত। আরেকটা মজার ব্যাপার হলো, আইসল্যান্ডের মানুষ অনেক বই পড়তে পছন্দ করে। আর এখানে আরও একটা মজার ব্যাপার হলো যে এইখানে যে মানুষগুলো আছে তাদের মধ্যে 10% মানুষ তাদের জীবনে একবার হলেও তারা একটা বই পাবলিশ করে। ওদের বাড়িগুলোর স্ট্রাকচার কিন্তু একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে। এই টাইপের বাড়িগুলা নর্মালি আমি ইউরোপের অন্যান্য এরিয়াতে দেখি নাই। সচরাচর একটু স্ক্যান্ডিনেভিয়ান যে এরিয়াগুলো আছে ওদের বাড়ি একটু ভিন্ন হয়। আর এদিকে যে বাড়িগুলো আছে বা বিল্ডিংগুলো করছে এগুলো একটু আধুনিক স্টাইলে করছে, নতুন যেগুলো আছে এগুলো একটু আধুনিক স্টাইলে করছে। আর সামনে সোজা যেই গ্লাসের একটা দেখতে পাচ্ছি, ওইটা হলো একটা কনসার্ট হল। বিভিন্ন কনসার্ট ওইখানে হয়, প্রতিদিন চেক করতে হয় যে কোনো কনসার্ট আজকে আছে নাকি, তখন ওখানে যে কনসার্টে অ্যাটেন্ড করা যায়। মানে যারা কেউ ফান টান করতে চায়, ওখানে আবার শপিং মলও আছে।
আমি গতকালকে ওখানে গেছিলাম, ভালোই লাগছে। এই জায়গাটাতে সবাই পাথর দিয়ে কিছু না কিছু বানানোর চেষ্টা করছে। তো গতকালকে আমি যখন এখানে আসছিলাম আমিও ওইখানে একটা বানিয়েছিলাম। এই যে হেরিটেজও আমি ছোট্ট করে একটা বানাইছি। আর এখানে কিন্তু অনেকগুলো আছে, সবাই ছোট বড় বিভিন্ন সাইজের এখানে সবাই বানাই গেছে। এই দেশে সব কিছু অনেক বেশি এক্সপেন্সিভ। সেটা আপনি যদি লাঞ্চ বা ডিনার করতে চান দেখা যায় 2000 থেকে 2500 টাকা প্রতিবারে আপনার চলে যাবে। আপনি যদি একটা পানি কিনতে চান তাহলে ছোট একটা পানির বোতল আপনাকে কিনতে প্রায় বাংলাদেশি টাকায় 450 টাকা লাগবে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আপনার পানি কিনে খাওয়ার কোনো দরকার নেই। এখানে যত জায়গায় আপনি পানি দেখবেন এই পানিগুলো আপনি নির্দ্বিধায় খেয়ে ফেলতে পারেন। আর পেছনে হলো অনেক বড় বড় পাহাড়। আর এই হলো এখান থেকে হলো ওদের শহরের ভিউটা এরকম। ওদের বাড়িগুলো খুব ছোট ছোট, খুব বেশি উঁচু দালান নাই। জাস্ট আমার পেছনে কিছু বিল্ডিং আছে একটু উঁচু, আর বাকিগুলো কিন্তু সব নর্মাল ছোট ছোট 2 তলা 3 তলা করে বাড়ি। আর এখানে শহরের রক্ষা করার জন্য যে বাঁধটা ওরা দিছে এটা হলো বিশাল সব পাথর এনে এখানে বাঁধগুলা দিছে। ওদের পাথর কিন্তু ওদের দেশে কিন্তু পাহাড়ের অভাব নেই। আপনি শত শত মাইল চলে যাবেন শুধু পাহাড় আর পাহাড়, ভলকানিক পাহাড়। সেখানে অজস্র পাথর। বিভিন্ন সময় ওখানে সতর্ক করা হয় যে এই পাহাড়ের সামনে দাঁড়ানো যাবে না, যে কোনো সময় উপর থেকে পাথরগুলো পড়তে পারে। এই যে এখানে বিভিন্ন কালারের পাথর ওরা আনছে, এনে খুব সুন্দরভাবে এখানে সাজায় রাখছে। এইখানে একটা ওরা পানির ব্যবস্থা করে দিছে। এটা কিন্তু একদম ডিরেক্ট ওয়াটার, এটা কোনো পিউরিফাই না, কিচ্ছু না, যাতে মানুষ এটাই করতে পারে। এখন আমি এটা একটু ট্রাই করব। পানিটা খুব ঠান্ডা এখানে, তার আগে হাতটা ধুয়ে নেই। পানিটা খুবই ঠান্ডা। আমি গতকালকে কতগুলো ঝর্ণা দেখে আসছি, ওয়াটারফল। তো ওগুলোর পানিও অনেক ভালো, ওগুলোও খাওয়া যায়। পানির টেস্টও ভালো, একদম পিওর, কোনো সমস্যা নেই। দেশটা যেহেতু ভলকানিক এরিয়া তাই এই পানি থেকে ওরা ইউজ করে প্রায় দেশের ওরা 75% ইলেকট্রিসিটি এখান থেকে ওরা প্রডিউস করে। এবং যেটা শুনলাম যে শুধু ওরা ওদের যে চাহিদা আছে সেটাই মেটায় না, ওরা কিন্তু এই ইলেকট্রিসিটি সেল করে। ইলেকট্রিসিটি সেল করে বলতে ওরা ইউরোপে সেল করে না, ওরা যেটা বললো যে ওদের কিছু আলবেনিয়ান কোম্পানি আছে যারা এখানে কাজ করে, ওই কোম্পানির কাছে ওরা ওদের ইলেকট্রিসিটিটা সেল করে। আমি গতকালকে যখন এই রাস্তাটা দিয়ে আসতেছিলাম তখন এখানে একটা মুরগি দেখছিলাম। তো দূর থেকে মুরগিটাকে আমার কাছে মনে হয়েছে এটা রিয়াল, যে এটা এভাবে করে আসছে কেন। কিন্তু পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম যে ও তো কোনো নড়াচড়া করতেছে না। এবং এখন এখানে দেখলাম যে না, এটা একটা ড্যামও এখানে রেখে দিচ্ছে, কিন্তু একদম রিয়েলের মতো। এখানকার ওয়েদার হলো টোটালি আনপ্রেডিক্টেবল, আসলে গেস করা যায় না কখন কি হবে। এই কিছুক্ষণ আগে 10 থেকে 15 মিনিট আগে অনেক বৃষ্টি হচ্ছিল, ভাবতেছিলাম যে বৃষ্টির মধ্যে কীভাবে ঘুরবো। কিন্তু যখন ঘুরতে আসি তখন সময়টা তো লিমিটেড, প্রতিটা মুহূর্তই এনজয় করতে হবে। আর দেশটা যেহেতু অনেক বেশি এক্সপেন্সিভ তাই চাইলেও দেখা যায় অনেক লম্বা সময়ে থাকা যায় না, অল্প সময়ের মধ্যে। অন্য সময়ে অন্য কোনো দেশে যেহেতু একদিনে যেই জায়গাগুলো দেখতাম, এখানে দেখা যাচ্ছে যে 2 দিনের দেখাটাই একদিনে দেখে নিচ্ছি। অনেক এখানে তো রাত হয় প্রায় 10:30টার দিকে, সো দিনের আলোটা অনেক বেশি। আর এখানে হলো এখন আমি সমুদ্রের পাড়ে চলে আসছি। এখানে একটা লাইট হাউস আছে, লাইট হাউসগুলো ব্যবহার করা হয় নর্মালি সমুদ্র তীরবর্তী এলাকাতে, যেখানে যাতে মানুষ দূর থেকে জাহাজগুলা এই লাইট হাউসটা থেকে বুঝতে পারে যে সে কোথায় আছে। লাইট হাউসটা খুব ছোট। আর এখানে হলো অনেক বড় বড় পাহাড়, কিন্তু এখন মেঘ আর পাহাড় দুটো মিলে একসাথে হয়ে গেছে। অল্প সময়ে যতটুকু পেরেছি সবটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এমন আরো সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো দেশের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।